আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের অধ্যায় ৩ অর্থের সময় মূল্য এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। শুরুতেই তোমাদেরকে বলে নিই, আমরা তো এই অধ্যায়টির গণিত অংশটুকু আমরা শ্রেণীকক্ষে আলোচনা করে ফেলেছি। অর্থের সময় মূল্যের ভেতরে অর্থের বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য, অর্থের বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে অর্থের বর্তমান মূল্য নির্ণয়, ভবিষ্যৎ মূল্য নির্ণয়, এগুলো আমরা নির্ণয় করা শিখে ফেলেছি। এই অধ্যায়ে আমাদের বাকি কি আছে? তাহলে আমাদের শুধুমাত্র কিছু থিওরি বাকি আছে এবং প্রকৃত সুদের হার নির্ণয় করা শেখাটা বাকি আছে। এই অংশটুকু নিয়ে আমরা আজকের এই আলোচনাটি সাজিয়েছি। আজকের আলোচনায় প্রথমে আমরা চলো দেখে নিই অর্থের সময় মূল্য বলতে আমরা কি বুঝাই। ফিনান্সের দৃষ্টিতে সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তিত হয়, অর্থাৎ এখনকার 100 টাকা আর 5 বছর পরের 100 টাকা সমান মূল্য বহন করে না। এটা আমরা এর আগেও পড়েছি। এখনকার দিনের 100 টাকা আমাদের কাছে যে মূল্য বহন করবে, এখনকার থেকে 5 বছর পরে একই মূল্য বহন করবে না। এখনকার 100 টাকা অধিকতর মূল্যবান। এটাই হচ্ছে অর্থের সময় মূল্যের ধারণা। আর এই অর্থের সময় মূল্যের মূল কারণ কি? এই অর্থের সময় মূল্যের মূল কারণ হচ্ছে সুদের হার। এটা একটু তোমরা আন্ডারলাইন করে নাও, এটা এর আগেও বলেছি, এর কোশ্চেন আসে এখান থেকে। অর্থের সময় মূল্যের মূল কারণ তাহলে কি হবে? কোশ্চেন আসলে আমরা কি লিখব? সুদের হার। অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য নির্ণয় করে উপাদান কোনটি হবে? সুদের হার। এরপরে দেখো, মনে করো তুমি তোমার বন্ধুর কাছে 100 টাকা পাও। এমন অবস্থায় সে বলল 100 টাকা এখন না পরিশোধ করে 1 বছর পর পরিশোধ করবে। অর্থের সময় মূল্য বলে যে এখনকার 100 টাকা আর 1 বছরের পরে 100 টাকা সমান মূল্য বহন করে না। মনে করো যে সুদের হার 10 ভাগ, অর্থাৎ তুমি যদি সোনালী ব্যাংকে এখন 100 টাকা জমা রাখো, তাহলে আগামী 1 বছর পর ব্যাংক তোমাকে কত টাকা দেবে? 110 টাকা দেবে। সুতরাং এখনকার 100 টাকা এবং আগামী বছরের 110 টাকা অর্থের সময় মূল্য অনুযায়ী সমান মূল্য বহন করে। আশা করি অর্থের সময় মূল্যের ধারণাটা তোমরা বুঝতে পেরেছো। এবার আসো, এখন আমরা দেখব অর্থের সময় মূল্যের গুরুত্ব। অর্থের সময় মূল্যের গুরুত্বের প্রথমে দেখো, ব্যবসার প্রতিটি সিদ্ধান্তের সাথেই অর্থের আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ জড়িত থাকে। তোমাদের এই লাইনটা একটু আন্ডারলাইন করতে হবে যে ব্যবসার প্রতিটি সিদ্ধান্তের সাথেই কি জড়িত? অর্থের আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ জড়িত থাকে। আন্তঃপ্রবাহ কি, বহিঃপ্রবাহ কি আমরা তো ইতিমধ্যে শিখে ফেলেছি, তাই না? সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য এই আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহের মেয়াদ ভিত্তিক বর্তমান ও ভবিষ্যৎ মূল্য আমাদেরকে নির্ণয় করতে হয়। ঠিক আছে, সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আমাদের তাহলে কি করতে হবে? আমাদের এই যে ব্যবসার যে অন্তঃপ্রবাহ আসছে এবং বহিঃপ্রবাহ আসছে, এই আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহের মেয়াদ ভিত্তিক বর্তমান এবং ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করতে হয়। কেন প্রয়োজন হয়? দেখো, আমরা অর্থের সময় মূল্যের গুরুত্বটা দেখলে বুঝতে পারবো। অর্থের সময় মূল্যের গুরুত্বের প্রথম যে পয়েন্টটা আছে, দেখো প্রথম কনসেপ্টটা কি আমাদের? সুযোগ ব্যয়। প্রথমে আমাদেরকে দেখতে হবে এই সুযোগ ব্যয় জিনিসটা কি। এটা সংজ্ঞাটা কি? এটা আন্ডারলাইন করো। কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগকে ত্যাগ করতে হয়, যাকে কি বলা হয়? অর্থায়নে বিনিয়োগের সুযোগ ব্যয় বলে। তোমার কাছে যদি 2টা প্রকল্প থাকে, তুমি একটা প্রকল্প গ্রহণ করলা, একটা প্রকল্পে বিনিয়োগ করতে পারছো, অন্য যে প্রকল্পে তুমি বিনিয়োগ করতে পারছো না, সেই প্রকল্পে বিনিয়োগের যে সুযোগটাকে তুমি ত্যাগ করছো, যেটাকে বলা হবে কি? অর্থায়নে বিনিয়োগের সুযোগ ব্যয়। সুতরাং অর্থের সময় মূল্যের সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা এই সুযোগ ব্যয়ের পরিমাণটা নির্ণয় করতে পারি। এই সুযোগ ব্যয়, চলো আমরা ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আগে আমরা সুযোগ ব্যয় কি সেটা বুঝে নিই, এরপর আমরা বাকি অংশে যাব। এই উদাহরণটার দিকে একটু খেয়াল করো, এটা একটু মানে ভিন্ন রকমের ডিফারেন্ট টাইপের উদাহরণ এখানে দেওয়া আছে। দেখো তো, উদাহরণে তুমি একটা পিৎজা দেখতে পাচ্ছ, একটা হট চকলেট দেখতে পাচ্ছ। আমরা এই উদাহরণটা শেষ করে তারপর আমরা ফিনান্সের দৃষ্টিকোণ থেকে সুযোগ ব্যয় বলতে কি বোঝাবে আমি ওই উদাহরণটা দিয়ে বুঝিয়ে দেব। দেখো, তোমার কাছে মনে করো এখন 100 টাকা আছে। এই 100 টাকা দিয়ে তুমি একটা পিৎজাও কিনতে পারো অথবা হট চকলেটও কিনতে পারো। দুইটারই কিছু বেনিফিট আছে, তাই না? দুইটাই তুমি কিনতে পারো, দুইটারই বেনিফিট আছে, কিন্তু তোমাকে কিনতে হবে যে কোনো একটা। হয় তোমাকে পিৎজা কিনতে হবে, না হলে তোমাকে হট চকলেট কিনতে হবে। তুমি যদি পিৎজা কেনো, তাহলে তুমি বেনিফিট কি পাচ্ছ এখান থেকে? পিৎজার যা যা বেনিফিট আছে সেটা পাচ্ছ। তাহলে সেক্ষেত্রে তুমি কোনটা সুযোগটা তুমি হাতছাড়া করছো? হট চকলেট কেনার, তাই না? তাহলে কি হচ্ছে, তুমি যদি পিৎজা কেনো তাহলে তোমার পিৎজা কেনার সুযোগ ব্যয় কোনটা হবে? এই যে এই হট চকলেট।
আবার যদি তুমি এখানে হট চকলেট কেনো তাহলে তোমার এই হট চকলেট কেনার সুযোগ ব্যয় কোনটা হবে? অপরচুনিটি কস্ট, যেটাকে আমরা ইংরেজিতে বলি কি হবে? পিজা। ঠিক একইভাবে ব্যবসার ক্ষেত্রেও আমরা বলতে পারি যে যখন তোমার কাছে মনে করো প্রকল্প ক একটি প্রকল্প আছে, প্রকল্প খ একটি প্রকল্প আছে, তুমি যদি ক প্রকল্পে বিনিয়োগ করো তাহলে তোমার কি হবে? খ প্রকল্পের বিনিয়োগের সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। তুমি যদি ক প্রকল্পে বিনিয়োগ করো তাহলে তখন তোমার কি হবে? খ প্রকল্পে বিনিয়োগের সুযোগটা তোমার হাতছাড়া হয়ে যাবে, তাই না? আবার তাহলে ক প্রকল্পের ক্ষেত্রে তোমার সুযোগ ব্যয় কোনটা হবে? যেহেতু খ প্রকল্প থেকে যে হারে তুমি অর্জন করতে পারতা টাকাটা, ঠিক আছে? আবার যদি তুমি খ প্রকল্পে বিনিয়োগ করো তাহলে খ প্রকল্পে বিনিয়োগের সুযোগ ব্যয় কি হবে? ক প্রকল্প থেকে তুমি যেই হারে তোমার মুনাফাটা অর্জিত হতো সেটা হবে খ প্রকল্পে বিনিয়োগের সুযোগ ব্যয়। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো তোমাদের বইতে যে উদাহরণ দিয়েছে সুযোগ ব্যয়ের, এই উদাহরণটা একটু খেয়াল করো। উদাহরণস্বরূপ মনে করো, একটু তার আগে শোনো, সুযোগ ব্যয়ের যদি সংজ্ঞা আসে বা সুযোগ ব্যয় বলতে কি বোঝায় এখান থেকে লিখলেই হবে কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগকে ত্যাগ করতে হয়, যাকে আমরা কি বলবো? অর্থায়নে বিনিয়োগের সুযোগ ব্যয় বলবো। এখন আমরা বইয়ের উদাহরণটা চলো একটু বুঝি। উদাহরণস্বরূপ তোমার এলাকায় জমির মূল্য 10 বছরে দ্বিগুণ হয়, ঠিক আছে? তুমি যদি একটা জমি কেনো মূল্যটা 10 বছরে দ্বিগুণ হবে। পক্ষান্তরে সোনালী ব্যাংকের সঞ্চয় হিসেবে সুদের হার ধরা যাক 8%। তুমি সোনালী ব্যাংকে যদি ওই টাকাটা জমা রাখো, তোমার হাতে অপশন দুইটা, একটা হচ্ছে তুমি যদি জমি কেনো যেটা 10 বছর পর জমির মূল্য দ্বিগুণ হয়ে যাবে, অথবা তুমি যদি সোনালী ব্যাংকের সঞ্চয় হিসেবে টাকা রাখো তাহলে সোনালী ব্যাংক তোমাকে 8% হারে সুদ দেবে। তাহলে দেখো, জমি কিনলে সোনালী ব্যাংকে তুমি টাকা রাখতে পারছো না, তাহলে জমি ক্রয়ের সুযোগ ব্যয় কোনটা হবে? এক্ষেত্রে 8%। তুমি জমি ক্রয় করার জন্য তুমি সোনালী ব্যাংকে টাকা রাখতে পারছো না, কিন্তু সোনালী ব্যাংক থেকে কত পার্সেন্ট হারে তুমি সুদ পেতে? 8%। তাহলে জমি ক্রয়ের সুযোগ ব্যয় হবে এক্ষেত্রে কি? 8%। আমার মনে হয় এতক্ষণ কিন্তু আমরা অলরেডি 3টা এক্সাম্পল দেখে ফেললাম। সুযোগ ব্যয় কি জিনিস বোঝার কথা, ঠিক আছে? এরপর দেখো, এতটুকু ছিল আমাদের সুযোগ ব্যয়ের উদাহরণ। এক্ষেত্রে আমাদের আরো একটা নতুন কনসেপ্ট আছে যেটা দেখবো আমরা এখানে। এক্ষেত্রে আমরা এই অধ্যায়ের সূত্র নং 1 ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে জমি কেনা উচিত নাকি সোনালী ব্যাংকে টাকা রাখা উচিত। এই ব্যাপারে একটা সহজ এবং মোটামুটি সঠিক পদ্ধতি হচ্ছে রুল 72। এটা দেখো, এখানে আমরা নতুন একটা কনসেপ্টে চলে আসলাম। এটা একটু আন্ডারলাইন করে নাও, রুল 72। যেটা রুল 72 নামে পরিচিত। কি হবে এই রুল 72-এ? টাকা যদি দ্বিগুণ হয়, কখনো যদি তোমার বিনিয়োগকৃত টাকা যদি দ্বিগুণ হয়, তাহলে যদি সেক্ষেত্রে মেয়াদ দেওয়া থাকে তাহলে 72কে আমরা মেয়াদ দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? সুদের হার পাবো। আবার যদি কখনো এমন হয় তোমার মেয়াদ দেওয়া নেই, সুদের হার দেওয়া আছে, তখন 72কে আমরা সুদের হার দিয়ে ভাগ করলে মেয়াদ পাবো। এটা হচ্ছে রুল 72-এর ডেসক্রিপশন। আমরা একটা উদাহরণের মাধ্যমে আমরা এটা দেখে নেব। দেখো, তাহলে আমরা কি বুঝতে পারছি? জমির মূল্য যেহেতু 10 বছরের দ্বিগুণ, তাহলে এই যে জমি ক্রয় করলে এক্ষেত্রে সুদের হার কেমন আসবে? 72কে আমরা যখন মেয়াদ দিয়ে ভাগ দিলাম 7.2%, তাহলে কি বোঝা যাচ্ছে? জমি ক্রয় না করে সোনালী ব্যাংকে টাকা রাখা যুক্তিসঙ্গত, কারণ সোনালী ব্যাংকে টাকা রাখলে আমরা পাবো 8% হারে, জমি ক্রয় করলে ওক্ষেত্রে আমাদের আসবে আর অ্যাকচুয়ালি রিটার্নটা হবে 7.2%। কোনটা বেশি? সোনালী ব্যাংকে টাকা রাখলে বেশি, তাহলে কোথায় কি করবো? আমরা সোনালী ব্যাংকে টাকা রাখবো। বোঝা গেছে? এক্ষেত্রে হচ্ছে তোমার সুযোগ ব্যয় কোনটা? সুযোগ ব্যয় হচ্ছে এক্ষেত্রে জমি ক্রয় করলে তোমার সুযোগ ব্যয় হবে সোনালী ব্যাংকে টাকা রাখা, আর সোনালী ব্যাংকে টাকা রাখলে সুযোগ ব্যয় হবে জমি ক্রয় করা। কিন্তু এই ডিসিশনটা নেওয়ার জন্য আমাদের এখানে দেখো সুযোগ ব্যয়, এখানে একটু খেয়াল করো, জমি ক্রয় ক্ষেত্রে এই পর্যন্ত মোটামুটি আমাদের সুযোগ ব্যয়ের সংজ্ঞা এবং উদাহরণটাই দেওয়া আছে। এখানে নতুন একটা টেকনিক বলা হচ্ছে রুল 72, যেটা আমরা সুযোগ ব্যয়টা নির্ধারণের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এখন চলো আমরা দেখে নিই এই রুল 72-এর মাধ্যমে আমরা কিভাবে রুল 72টা কিভাবে ক্যালকুলেট করবো। আমরা আরো 2টা এক্সাম্পল দিলে এই রুল 72টা আমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন চলো রুল 72-এর আমরা কিছু উদাহরণ দেখে নিই। দেখো, প্রথম উদাহরণটা কি আছে দেখো। জনাব করিম এবিসি ব্যাংকে 5 লক্ষ টাকা জমা রাখলেন। 5 বছর পর এবিসি ব্যাংক তাকে 10 লক্ষ টাকা প্রদান করবে। এবিসি ব্যাংকের সুদের হার নির্ণয় করো। খেয়াল করো,
এখানে রুল 72-এর ব্যবহারটা কেন এসেছে? এখানে জনাব করিম কত টাকা ব্যাংকে জমা রাখবে? 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা 5 বছর পর 10 লক্ষ টাকা হচ্ছে। তার মানে কি এটা হচ্ছে কি আমাদের 5 লক্ষ টাকা যখন 10 লক্ষ টাকা হচ্ছে, এটার মানে কি টাকাটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা রুল 72 কিভাবে বের করব? দেখো সমাধানে যাই। এখানে 5 বছর দেওয়া আছে, তার মানে কি এন এর মান 5 হবে আমাদের, তাই না? 5 বছর। তাহলে রুল 72 অনুযায়ী আমাদের কি বের করতে হবে? সুদের হার। তাহলে রুল 72টা কি? i = 72 ডিভাইডেড বাই n। এটাই তো আমরা দেখেছি, তাই না? তাহলে 72কে আমরা n দিয়ে ভাগ দিলাম, ভাগ দিলে আমরা কত পেলাম? 14.4%। বোঝা গেছে রুল 72-এর আমরা অ্যাপ্লাইটা কিভাবে করব, প্রয়োগটা কিভাবে করব। এবার আসো আরও একটা উদাহরণ আছে, দুইটা উদাহরণ। এই দুইটা উদাহরণ যদি বোঝো রুল 72 বুঝতে পারবে। পরের উদাহরণটা দেখো। জনাব রহিম 3 লক্ষ টাকা 12% সুদে এবিসি ব্যাংকে জমা রাখলো। কত বছর পর জনাব রহিম 6 লক্ষ টাকা পাবেন? এক্ষেত্রেও কিন্তু 3 লক্ষ টাকা 6 লক্ষ টাকা, এটার মানে কি টাকাটা দ্বিগুণ হয়েছে, তাই না? টাকাটা অনেক সময় তোমার অঙ্কে দেওয়া আছে সরাসরি দ্বিগুণ হবে, আবার অনেক সময় খেয়াল করবা দ্বিগুণ বলা নেই, কিন্তু অ্যামাউন্টটা, যেমন এক্ষেত্রে দেখো অ্যামাউন্ট দেখে বুঝতে হবে যে দ্বিগুণ হয়েছে। তাহলে এটাও আমরা রুল 72-এর মাধ্যমে বের করব কত বছর পর জনাব রহিমের এই টাকাটা 6 লক্ষ টাকা হবে। কিভাবে বের করব? দেখো এখানে আমাদের কি আয়ের মান দেওয়া আছে, আয়ের মান কত? 12%। ঠিক আছে, এখন রুল 72 অনুযায়ী কি হবে? n = 72/i। সেটাই তো আমরা পড়েছি, তাই না? সুযোগ ব্যয়ের নিচে আমরা পড়লাম যে এটাকে 72 ডিভাইডেড বাই 12। খেয়াল করো অর্থের সময় মূল্যের অন্যান্য অঙ্কে আমরা কিন্তু ইন্টারেস্টটাকে আমরা পার্সেন্টেজটাকে পয়েন্টে নিয়ে এসেছি। শুধুমাত্র অর্থের সময় মূল্যের যে অঙ্কটা করবা শুধুমাত্র রুল 72-এর ক্ষেত্রে আমরা এটাকে আর পয়েন্টে আনবো না, সরাসরি 12ই লিখবো। 72কে সরাসরি আমরা 12 দিয়েই ভাগ করব। ঠিক আছে, কত আসলো আমাদের এখানে? 6 বছর। তাহলে আশা করি বুঝতে পারছো এই দুইটা রুল 72 মানে এই দুইটা উদাহরণ যদি তুমি বোঝো তাহলে রুল 72টা বুঝতে পারবা। শুধুমাত্র এই দুইটা সূত্র তোমার মনে রাখলেই হবে। তাহলে চলো আমাদের নেক্সট টপিকে চলে যাই। অর্থ সময় মূল্যের গুরুত্বের পরে গুরুত্বটা কি আছে দেখো, প্রকল্প মূল্যায়ন। দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়নে প্রকল্পের বর্তমান ব্যয়ের সাথে আমরা কি করতে হয়? ভবিষ্যৎ আয়ের মধ্যে তুলনা করতে হয়, তাই না? যখন আমরা দীর্ঘমেয়াদী প্রকল্পগুলো মূল্যায়ন করব তখন প্রকল্পের বর্তমান যে ব্যয় থাকবে ওটার সাথে আমরা ওই প্রকল্প থেকে ভবিষ্যতে যে আয় হবে সেটা তুলনা করব। আর আমরা কি জেনেছি যে কোনো টাকার বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য সমান হয় না। তাহলে ভবিষ্যৎ সম্ভাব্য আয়কে বর্তমান মূল্য না এনে আমরা এই দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়নের সিদ্ধান্ত নিতে পারি না। হ্যাঁ, আমরা তো অলরেডি ক্যাপিটাল বাজেটিং যে চ্যাপ্টার আছে, মূলধনী আয় ব্যয় প্রাক্কলন চ্যাপ্টার, ওটা আমরা করেছি, এর প্রয়োগটা আমরা দেখেছি। কিন্তু এখানে আসো আমরা এই প্রকল্প মূল্যায়নের প্রয়োগ, অর্থের সময় মূল্যের প্রয়োগটা কেমন হয় আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখে নিই। এই যে বলা হচ্ছে ভবিষ্যতে সম্ভাব্য আয়কে বর্তমান মূল্যে না এনে আমরা এটা দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়ন করতে পারি না। চলো একটা উদাহরণের মাধ্যমে এটা দেখে নিই। উদাহরণটা দেখো, জনাব রহিম 30,000 টাকা 3টি সম্ভাবনাময় প্রকল্পে বিনিয়োগ করার চিন্তা করছেন। বাট্টার হার 10%, তার মানে সুদের হারটা দেওয়া আছে বা বাট্টার হার দেওয়া আছে। প্রকল্পগুলো কি আছে? ক, খ, গ। এখানে দেখো 8 বছর পর ক প্রকল্প থেকে সে পাবে 70,000 টাকা, আর খ প্রকল্প থেকে পাবে 7 বছর পর 54,000 টাকা, গ প্রকল্প থেকে সে পাবে 5 বছর পর 45,000 টাকা। সে যে কোনো একটা প্রকল্পে যদি 30,000 টাকা বিনিয়োগ করে সে এই টাকাটা তার হবে আন্তঃপ্রবাহ। তাহলে প্রত্যেকটা বিকল্প প্রস্তাব কি তার গ্রহণ করা উচিত? মূল্যায়ন করো। এটা আমরা কিভাবে মূল্যায়ন করব? এটা আমরা মূল্যায়ন করব কিভাবে, যে আমরা এই 3টা বছর 3টা ক্ষেত্রেই আমরা অর্থের বর্তমান মূল্য নির্ণয় করব। বর্তমান মূল্য নির্ণয় করে প্রত্যেকটা ক্ষেত্রে ক প্রকল্পের বর্তমান মূল্য নির্ণয় করব, খ প্রকল্পের, গ প্রকল্পের প্রত্যেকটা আমরা এই যে প্রাথমিক আমাদের শুরুতে যে নগদ বহিঃপ্রবাহ হচ্ছে 30,000 টাকা, এটার সাথে আমরা কম্পেয়ার করব। এটাই হচ্ছে এখানে কনসেপ্ট। দেখো এটা খুব ছোট্ট একটা অঙ্কের মাধ্যমে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখে নাও প্রকল্প ক, কতে কি দেওয়া আছে দেখো তো, 8 বছর পর 70,000 টাকা। 70,000 টাকা কি ফিউচার ভ্যালু, আয়ের মান কি 10%, 3টা ক্ষেত্রে 10%, বাট্টার হার এখানে দেখো 10% দেওয়া আছে। ঠিক আছে, এন এর মান কি 8। তাহলে দেখো আমরা প্রেজেন্ট ভ্যালুর সূত্র লিখলাম, প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আয়ের পাওয়ার n। আমরা সূত্রে মান বসালাম, বসালে কত পেলাম? 32,655.52। খেয়াল করো এই যে আমরা প্রেজেন্ট ভ্যালু পেলাম, 8 বছর পর পেলাম 70,000 টাকা, এটার বর্তমান মূল্য নির্ণয় করলাম। এবার এটার বর্তমান মূল্য আমরা কম্পেয়ার করব কিসের সাথে? এই 30,000 টাকা যে সে জনাব রহিম বিনিয়োগ করেছিল এইটার সাথে। যদি এটার থেকে বেশি হয় তাহলে আমরা জনাব রহিমের এই প্রকল্প গ্রহণ করা উচিত, বেশি না হলে গ্রহণ করা উচিত না। এক্ষেত্রে যেহেতু বেশি তার মানে কি এটা গ্রহণ করা উচিত, তাই না? কিন্তু এক্ষেত্রে আমরা এখনই মতামত দেবো না, আমরা 3টা প্রকল্পেরটাই নির্ণয় করব। চলো নির্ণয় করে দেখি।
প্রকল্প খ, প্রকল্প খতে কত দেওয়া আছে? 54,000 টাকা পাবে। আয়ের মান 10%ই থাকবে, কত বছর পর? 7 বছর পর পাবে। তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালু সূত্রটা লিখি। প্রেজেন্ট ভ্যালু সূত্রটা লিখে আমরা দেখে নিই এটা কত আসছে আমাদের অ্যান্সার। দেখো তো 27,710। ঠিক আছে, এই অনুরূপভাবে আমরা গ প্রকল্পেরটাও বের করব। গ প্রকল্পের ফিউচার ভ্যালু কত আছে? 45,000 টাকা। আয়ের মান 10%, কত বছর পর পাবে? 5 বছর পর পাবে। তাহলে চলো প্রেজেন্ট ভ্যালু সূত্রটা আমরা লিখে ফেললাম। সূত্রে আমরা এখন মানটা বসাবো। সূত্রে মান বসালাম, মান বসানোর পর আমরা কত পেলাম? 27,941। এখন দেখো খতে পেলাম 27,710.54। এটাও কিন্তু আমাদের ওই 30,000 টাকা থেকে কম। এটা আমি আজকে 30,000 টাকা বিনিয়োগ করলাম, কিন্তু এই খ প্রকল্পে যে ভবিষ্যৎ নগদ প্রবাহ ওইটার বর্তমান মূল্য 27,710। তাহলে আমাদের এটা গ্রহণ করা উচিত না, কারণ আমরা যে টাকা বিনিয়োগ করছি তার ভবিষ্যতের আগত আন্তঃপ্রবাহ তার থেকে আগত আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য তার থেকে কম। প্রকল্প গড় ক্ষেত্রেও কিন্তু একই, 27,941.46। এক্ষেত্রেও কি হচ্ছে? সেখান থেকে আমাদের এটার মূল্য কম, তাই না? তাহলে এই দুইটা প্রকল্প আর গ্রহণ করা ঠিক হবে না। কমেন্টে কি দেখা যাচ্ছে? দেখো শুধুমাত্র প্রকল্প ক গ্রহণযোগ্য হবে, খ এবং গ গ্রহণযোগ্য নয়। তার মানে আমি আসলে এখানে উদাহরণের মাধ্যমে প্রকল্প মূল্যায়ন জিনিসটা কি আমরা থিওরিতে তো পড়ি, ওইটা আমরা এখানে বোঝার চেষ্টা করলাম। হ্যাঁ, এবার চলো অর্থের সময় মূল্যের গুরুত্বের 3 নম্বর পয়েন্ট আমরা দেখব। 3 নম্বর পয়েন্টে কি আছে? ঋণ গ্রহণ সিদ্ধান্ত। ব্যাংক বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠানকে ঋণ গ্রহণের আগে কি করতে হয়? কিস্তি পরিশোধের ক্ষমতা বিবেচনা করতে হয়। এটা একটু আন্ডারলাইন করো। তুমি যদি ব্যাংক বা অন্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নাও, তাহলে তোমাকে চিন্তা করতে হবে তুমি এই কিস্তিটা পরিশোধ করতে পারবে কি পারবে না। এটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্নে আসে। ব্যাংক বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করতে গেলে টাকাটা আমাদের কিস্তিতে পরিশোধ করতে হবে, এই কিস্তি পরিশোধের ক্ষমতা বিবেচনা করতে হবে। ঋণ পরিশোধের বিভিন্ন মেয়াদের ভিত্তিতে কিস্তির পরিমাণও ভিন্ন হয়। 5 বছর মেয়াদী অথবা 8 বছর মেয়াদী ঋণের কিস্তি বিভিন্ন হবে। আবার কিস্তি বার্ষিক বা মাসিকও হতে পারে, মানে তোমার প্রত্যেক বছরে বছরে কিস্তি প্রদান করতে হতে পারে, আবার মাসে মাসেও হতে পারে। সেক্ষেত্রেও কিস্তির পরিমাণ ভিন্ন হবে। এই কিস্তি ব্যাংক থেকে ঋণ নিলে কিস্তির পরিমাণটা কেমন হবে এটা নির্ণয় করতে হলেও আমাদেরকে অর্থের সময় মূল্য নির্ণয়ের মাধ্যমে আমাদের এটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, অর্থের সময় মূল্য নির্ণয় করে আমরা বিভিন্ন পরিমাণ ঋণের বিভিন্ন মেয়াদি কিস্তি বের করতে পারি এবং সেই অনুযায়ী সিদ্ধান্তও নিতে পারি যে কি ধরনের মেয়াদে কিভাবে পরিশোধ কিস্তিতে কত টাকা ঋণ নেওয়া কারবারটির জন্য উপযুক্ত হবে। বোঝা গেছে? এই ধরনের পরিকল্পনার অভাবে অনেক কারবার দেউলিয়া হয়ে যায়, কারণ ঋণ গ্রহণের আগে পরিশোধ ক্ষমতা যাচাই করে তবেই ঋণ নিতে হয়। আর মনে রাখতে হবে ঋণের টাকা পরিশোধ করা বাধ্যতামূলক, আর ঋণের টাকা যদি পরিশোধ না করা হয় তাহলে কারবারটি কি হবে? দেউলিয়া হবে। এতটুকু আন্ডারলাইন করে নাও। এবার আসো আমাদের এই অধ্যায়ের লাস্ট টপিক কি আছে? প্রকৃত সুদের হার। এই প্রকৃত সুদের হার মূলত জিনিসটা কি? আমরা তো অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য যখন নির্ণয় করা শিখেছি তখন মনে আছে আমরা এম দিয়ে কিছু অঙ্ক করেছিলাম। কি করেছিলাম আমরা? বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ হলে তখন আমরা এম দিয়ে আমরা অঙ্কগুলো করেছিলাম। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে বছরে যখন একাধিকবার চক্রবৃদ্ধিকরণ হয় তখন প্রকৃতপক্ষে সুদের হার কিছুটা বেড়ে যায়। এটাকেই বলা হচ্ছে কি? প্রকৃত সুদের হার। ঠিক আছে, এই প্রকৃত সুদের হারটা আমরা নির্ণয় করা এখন শিখব। তাহলে আমরা কি বলতে পারি? ঋণ গ্রহীতা প্রকৃতপক্ষে যে হারে সুদ প্রদান করে সেটাকেই বলা হচ্ছে প্রকৃত সুদের হার। উদাহরণ দেখো, গ্রামীণ মহাজন থেকে সাপ্তাহিক 1% হারে চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করলে বার্ষিক বা নামিক সুদের হার 52, অর্থাৎ বছরে 52% হয়। কিন্তু 52 বার চক্রবৃদ্ধি হলে প্রকৃত সুদের হার ভিন্ন হয়। এটা আমরা নিম্নলিখিত সূত্রের মাধ্যমে সাপ্তাহিক যদি 1% হারে চক্রবৃদ্ধি হয় তাহলে আমরা এটা বের করব। সূত্রটা কি তুলে নাও তোমরা? ইফেক্টিভ অ্যানুয়াল রেট, ইএআর। ইএআর বলতে আমরা কি বুঝাবো? ইফেক্টিভ অ্যানুয়াল রেট। এটা সূত্রটা কি? 1 প্লাস আই ডিভাইডেড বাই এম। আই বলতে আমরা কি বুঝাবো? সুদের হার। এমটা আমরা জানি বছরের চক্রবৃদ্ধির সংখ্যা। এটাকে হোলের পাওয়ার আমরা কি করব? এম মাইনাস 1। তাহলে দেখো অঙ্কটা এখানে কিভাবে করেছে, তোমাদের বইয়ের অঙ্ক এটা। এখানে সাপ্তাহিক সুদের হার আর ইকুয়াল টু 1%। বার্ষিক সুদের হার যদি সপ্তাহে 1% হয় তাহলে কি হবে? বার্ষিক সুদের হার কি হবে? 52%। এখানে একটু পার্থক্যটা দেখে নাও। তোমাদের এখানে যে উদাহরণ দেওয়া হচ্ছে সাপ্তাহিক সুদের হার দেওয়া হচ্ছে 1%, আর তাহলে আমরা বার্ষিক সুদের হার আয়টা বের করা হয়েছে, কিন্তু আমাদের কিন্তু অনেক অঙ্কে ম্যাক্সিমাম অঙ্কে বার্ষিক সুদের হার সরাসরি দেওয়া থাকবে। বার্ষিক সুদের হার যদি সরাসরি দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা 52 বা আমরা এম এর সংখ্যা দিয়ে গুণ করব না। ঠিক আছে, আর বছরের চক্রবৃদ্ধির সংখ্যা তো এম ইকুয়াল টু 52 হবে।
বছরের সংখ্যা কত, 1 বছরের কথায় বলা আছে, তাহলে প্রকৃত সুদের হার কত হবে? দেখো আমরা সূত্রে শুধু মানটা বসিয়ে আমরা কত পেয়েছি, 67.768%। তাহলে চলো একটা উদাহরণের মাধ্যমে আমরা এই অঙ্কটার সমাধানটা দেখে নিই। একটা উদাহরণ করলে আমরা ক্লিয়ার হয়ে যাব। এটার জন্য আমাদের এখানে সরাসরি একটা সৃজনশীল প্রশ্নই আমরা দেখব এখন। দেখো, জনাব শামসুল একজন ক্ষুদ্র ব্যবসায়ী, 6 বছর পর 55,000 টাকা দিয়ে তিনি একটি ফ্রিজ ক্রয় করতে চান। এই লক্ষ্যে তিনি ব্যাংকে প্রয়োজনীয় টাকা জমা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যাংক সুদের হার 12%। জনাব হান্নান তাকে একই হারে মাসিক চক্রবৃদ্ধিতে টাকা রাখতে পরামর্শ দিলেন। ক নম্বর প্রশ্ন, একটি সফল বিনিয়োগ প্রত্যক্ষভাবে কি বৃদ্ধিতে সহায়তা করে? কি বৃদ্ধিতে সহায়তা করে মনে আছে? এটা আমরা অধ্যায় 1-এ পড়েছিলাম। অধ্যায় 1 কি ছিল? জাতীয় আয় বৃদ্ধিতে। এটা অধ্যায় 1 থেকে এসেছে। খ নাম্বার, মুদির দোকানের মতো বাটা কোম্পানির অর্থায়ন প্রক্রিয়া সরল নয় কেন? ব্যাখ্যা করো। এটাও কিন্তু অধ্যায় 1-এ আছে। ঠিক আছে, ঘরটা আমরা সলিউশন করব। জনাব শামসুলের ফ্রিজ করার জন্য কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে? এটা তো বুঝতেই পারছো, ফিউচার ভ্যালু দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, আমরা প্রেজেন্ট ভ্যালুটা নির্ণয় করব, যেটা আমরা শিখেছি ক্লাসে। প্রকৃত সুদের হারের ভিত্তিতে জনাব হান্নানের পরামর্শ সঠিক, মূল্যায়ন করো। এক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রকৃত সুদের হারটা বের করে নিতে হবে। কোন ক্ষেত্রে? জনাব হান্নানের যে পরামর্শ দিয়েছে এক্ষেত্রে। এখানে কিন্তু আমাদের এই যে ফ্রিজ ক্রয়ের জন্য সে রাখছে ব্যাংকের সুদের হার যে 12%, এক্ষেত্রে প্রকৃত সুদের হার বের করতে হবে না। কারণ কি জানো? এটা বার্ষিক সুদের হার দেওয়া আছে। বার্ষিক সুদের হারের ক্ষেত্রে কিন্তু প্রকৃত সুদের হার আর বার্ষিক সুদের হার একই হবে। কখন আমাদের প্রকৃত সুদের হার ডিফারেন্ট হবে? যখন এটা মাসিক, অর্ধবার্ষিক, ঠিক আছে, ত্রৈমাসিক এরকম থাকবে। এম এর মান যদি 1 হয় তাহলে কিন্তু ইফেক্টিভ অ্যানুয়াল রেটের মানও একই আসে। চলো আমরা অঙ্কটা করি। গড় সমাধান তো বুঝতেই পারছো, গতে আমাদের প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। ফিউচার ভ্যালু দেওয়া আছে 55,000 টাকা, মেয়াদ 6 বছর, সুদের হার কত দেওয়া আছে? 12%। আমরা প্রথমে এটাকে পয়েন্টে নিয়ে আসলাম। তাহলে আমরা জানি যে আমরা সূত্রটা অবশ্যই লিখে ফেলবো, প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস i এর পাওয়ার n। সূত্রে আমরা এখন মানটা বসাবো। মানটা বসালাম 55,000 ডিভাইডেড বাই 1 প্লাস 0.12 হোলের পাওয়ার 6। বসালে আমরা কত পেয়ে গেলাম? আমরা 27,864.71 টাকা। আমরা গড় অ্যান্সারটা পেয়ে গেলাম। জনাব শামসুকে ফ্রিজ করার জন্য বর্তমানে এত টাকা ব্যাংকে জমা রাখত। এবার আসো আমরা আজকের টপিকে যে অংশটুকু ছিল ঘতে দেখো কি আছে, আমাদের প্রকৃত সুদের হার বের করবো। কোন ক্ষেত্রে? জনাব হান্নানের পরামর্শ যদি গ্রহণ করা হয় সেক্ষেত্রে দেখো সুদের হার আমাদের কিন্তু কোশ্চেনে যে হারটা দেওয়া ছিল ওটা বার্ষিক সুদের হার। এখানে কিন্তু আমাদের এম দিয়ে গুণ করতে হবে না, এক্ষেত্রে সরাসরি আয়ের মান দেওয়াই আছে 12%। আমাদের কিন্তু আবার মাসিক দেওয়া আছে দেখে আবার 12 দিয়ে এখানে গুণ করতে হবে না, এটা বার্ষিক সুদের হার 12% দেওয়া আছে। ঠিক আছে, বছরের চক্রবৃদ্ধির সংখ্যা এম 12। এম কত হবে? 12 দেওয়া আছে মাসিক চক্রবৃদ্ধি হারে, তাহলে এম এর মান 12 হবে। তাহলে এক্ষেত্রে আমরা শুধু সূত্রে মানটা বসিয়ে দেবো। সূত্রটা আমরা লিখে ফেললাম, ER ইকুয়াল টু 1 প্লাস i ডিভাইডেড বাই m এর পাওয়ার m মাইনাস 1। সূত্রে আমরা মানটা বসালাম। মানটা বসালে দেখো কত আসে, আমরা ক্যালকুলেট করে দেখি কত আসলো, 12.6825%। ঠিক আছে, দেখেছো বার্ষিক চক্রবৃদ্ধি, বার্ষিক সুদের হার যখন 12% হচ্ছে বছরে, তাহলে যদি 12 মাসিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদান করা হয় তাহলে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে সুদের হার কিছুটা বেড়ে যায়। তাহলে কি হচ্ছে? প্রকৃত সুদের হার আমরা কত পেলাম? 12.682%। ঠিক আছে, আমাদের অপর বিকল্পটা নির্ণয় করতে হবে না, কারণ ওখানে কি বার্ষিক সুদের হার দেওয়া আছে। তাহলে কমেন্টে আমরা কি লিখবো? জনাব শামসুল ব্যাংকে টাকা জমা রাখলে বার্ষিক বা প্রকৃত সুদের হার হবে 12% যদি সে ব্যাংকে জমা রাখে। সেক্ষেত্রে কিন্তু বার্ষিক সুদের হার 12%, এক্ষেত্রে কোনো এম নেই, তাহলে এটাই কিন্তু প্রকৃত সুদের হার। যখন কোনো এম থাকছে না, এম এর মান 1 হবে। এম এর মান 1 হলে তুমি ক্যালকুলেট করে দেখো প্রকৃত সুদের হারও কিন্তু ওই একই থাকছে 12%। তুমি এটা চাইলে ইফেক্টিভ অ্যানুয়াল রেট এই সূত্রে এম এর মান 1 বসিয়ে ক্যালকুলেট করে দেখতে পারো, এটা 12%ই আসবে, যে কারণে এখানে দেখানো হয়নি। অপরদিকে জনাব হান্নানের পরামর্শ অনুযায়ী যদি জমা রাখে তাহলে প্রকৃত সুদের হার হবে কত পেয়েছি আমরা? 12.68%। তাহলে জনাব হান্নানের পরামর্শ অনুযায়ী অধিকারে সে সুদ পাবে জনাব শামসুল, তাহলে তাকে এই পরামর্শটা গ্রহণ করা উচিত। আশা করি প্রকৃত সুদের হারের অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আর এই অধ্যায়ে কিন্তু আমাদের আমরা কি বলেছি, এতটুকু টপিক আমাদের বাকি ছিল। আমরা কিন্তু শ্রেণীর পক্ষে অর্থের বর্তমান মূল্য এবং অর্থের ভবিষ্যৎ মূল্য নিয়ে কিছু অঙ্ক আমরা প্র্যাকটিস করেছি। আমরা অর্থের বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করতে হয়, বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে আমরা অর্থের বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করব, অর্থের ভবিষ্যৎ মূল্য কিভাবে নির্ণয় করতে হয় আমরা সূত্রে ব্যাখ্যা করেছি। বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে কিভাবে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব সেটাও আমরা পড়েছি, তাই না? তাহলে এই অধ্যায়ে
আমাদের এতটুকুই। হোমওয়ার্কটুকু নোট ডাউন করে নাও। হোমওয়ার্কটুকু এটা কি, দিনাজপুর বোর্ড 2019 সালে এসেছে এই প্রশ্নটা। রাব্বানী সাহেব একটি ব্যাংক হতে ষান্মাসিক 5% হারে 8 বছরের জন্য 5 লক্ষ টাকা সংগ্রহ করেন। উক্ত টাকা সুরমা ব্যাংকে 8 বছরের জন্য 9.5% মাসিক চক্রবৃদ্ধিতে জমা রাখতে চাচ্ছেন। অন্যদিকে তার স্ত্রীর পরামর্শ দিলেন যে উক্ত টাকা একটি পুকুর কিনলে একই সময়ে তার মূল্য দ্বিগুণ হবে। এছাড়াও পুকুর থেকে মাছ চাষ করে প্রতি বছর তার আরও 1 লক্ষ টাকা আয় হবে। এছাড়াও পুকুর থেকে মাছ চাষ করলে প্রতি বছর তার কত টাকা হবে? আরও বেশি 1 লক্ষ টাকা আয় হবে। চক্রবৃদ্ধি সুদ কি আমরা জানি। সুযোগ ব্যয় নির্ণয়ের অর্থের সময় মূল্যের গুরুত্ব কি এটা ব্যাখ্যা করবা। রব্বানী সাহেবের গৃহীত ঋণের প্রকৃত সুদের হার নির্ণয় করো। এটা কিছুই না, সে যে ঋণটা নিয়েছে কোনটার, ষান্মাসিক মানে কি 6 মাস পর পর 5% হারে 8 বছরের জন্য, এই টাকার প্রকৃত সুদের হার তোমাকে নির্ণয় করতে হবে গতে। আর ঘতে কি আছে, সুরমা ব্যাংক হতে রাব্বানী সাহেব কত টাকা পাবে এটা নির্ণয় করবা। যে সুরমা ব্যাংক থেকে 8 বছরের জন্য এত 9.5% মাসিক চক্রবৃদ্ধিতে যদি রাখে তাহলে কত টাকা সে পাবে 8 বছর পর, এটা নির্ণয় করবা। এটার সাথে আমরা কি কম্পেয়ার করবো, যে স্ত্রীর পরামর্শ অনুযায়ী সে যদি রাখে তাহলে কি হবে, টাকাটা দ্বিগুণ হবে। এটা সিম্পলি তুমি বুঝতে পারছো, 5 লক্ষ টাকা দ্বিগুণ হলে তুমি কত পাবা। এই যে এই টাকাটার সাথে তুমি ফিউচার ভ্যালুটা নির্ণয় করে ফেললা, এবং এটার সাথে আরও প্রতি বছর 1 লক্ষ টাকা, প্রতি বছর 1 লক্ষ টাকা হলে 8 বছরে কত আসে এটা অ্যাড করবা। অ্যাড করে আমরা ফিউচার ভ্যালু দুইটা কম্পেয়ার করলে এটার অ্যান্সারটা আমরা পেয়ে যাব। ঠিক আছে। এমসিকিউগুলো দেখো। রুল 72 অনুযায়ী নিচের কোনটিকে সুদের হার দিয়ে ভাগ করলে মেয়াদ পাওয়া যায়? আসল, সুদ আসল, 72 দ্বিগুণ হার। অর্থ বিনিয়োগ না করলে কোনটি সৃষ্টি হয়? মুনাফা, সুযোগ ব্যয়, দায়, চলতি ব্যয়। ঋণ গ্রহণের আগে কি যাচাই করতে হয়? মূলধন ব্যয়, অর্থের সময় মূল্য, সম্ভাব্য ব্যয়, পরিশোধের ক্ষমতা। অর্থের দ্রুত চক্রবৃদ্ধি হলে কোন মূল্য হ্রাস পাবে? বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য, অতীত মূল্য, বার্ষিক মূল্য। অর্থের প্রতিটি সিদ্ধান্তের সাথে কোনটি জড়িত? আর্থিক পরিকল্পনা, সাংগঠনিক কাঠামো, অর্থের সময় মূল্য, মানব সম্পদ দক্ষতা। তাহলে আশা করি বুঝতে পারছো, আজকে আমরা যতটুকু পড়লাম ততটুকু আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। এবং এই অধ্যায়ে এতটুকু টপিক কিন্তু বাকি ছিল, বাকি টপিক কিন্তু আমরা শ্রেণীকক্ষে আলোচনা করে ফেলেছি। আমাদের এই অধ্যায়টাও কিন্তু শেষ হয়ে গেল। এরপরও তোমরা হোমওয়ার্কটা করবে, নিয়মিত পড়ালেখা করবে। সকলে ভালো থাকবে।